হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আজকে রবিবার এবং 15 জুন 2025। আজকের দিনে দাঁড়িয়ে আমরা ইম্পর্টেন্ট এডিটোরিয়ালস এবং ডেলি নিউজ ডিসকাশন করব। আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট নতুন আর্টিকেলস রিলেটেড উইথ দ্য সায়েন্স এটাকে আমরা ডিসকাস করব তোমাদের সাথে, এবং আমি ট্রাই করব তোমাদেরকে খুব সিম্পল লুসিড ল্যাঙ্গুয়েজে সায়েন্সের একটা কমপ্লিকেটেড টপিক বোঝানো, সো দ্যাট ইউ ক্যান এবল টু লার্ন সামথিং নিউ। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এডিটোরিয়াল এবং ডেইলি নিউজের অ্যানালিসিস শুরু করা যাক। প্রথমত আমরা দেখে নেব দ্য ফ্রন্ট পেজ অফ দ্য হিন্দু। প্রতিদিনের মতনই আজকে যদি আমরা ফ্রন্ট পেজকে ডিসকাশন করি তাহলে দেখব দেয়ার আর সাম কন্টিনিউয়েশন ইন দ্য নিউজ, যেটা হচ্ছে রিলেটেড উইথ দ্য এয়ার ক্র্যাশ। এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইট গুজরাটে ক্র্যাশ করেছে সেই রিলেটেড দুটো প্রথম আর্টিকেল। ফার্স্ট কি, সেন্টার কিন্তু সেট আপ করেছে একটা নিউ প্যানেল, যাতে কিন্তু নতুনভাবে একটা ফ্রেমওয়ার্ক গাইডলাইন্স ইস্যু করা যায় উইথ রেসপন্স টু দ্য এয়ার ক্র্যাশ ইনসিডেন্ট। সেই জায়গায় যে কমিটি তৈরি করা হচ্ছে সেই কমিটিকে কে হেড করবেন? আমাদের কারেন্ট হোম সেক্রেটারি অফ ইন্ডিয়া। তারা কি করবেন? তারা কিন্তু স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউরের একটা ডিটেলস লে ডাউন করবেন এবং কম্প্রিহেন্সিভ গাইডলাইন্স ইউজ করা হবে, যাতে কিন্তু ফার্দার এই ধরনের এয়ার ক্র্যাশকে আমরা প্রিভেন্ট করতে পারি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ফ্লাইট AI-171 যে ক্র্যাশ হলো তার ভেরিয়াস যে বডিজ অ্যাসোসিয়েটেড আছে সেই জায়গায় একটা সাবস্ট্যান্সিয়াল লেভেলে এনকোয়ারি দরকার, সেটা কিন্তু জানানো হয়েছে কোন মিনিস্ট্রির তরফ থেকে? এই হোম মিনিস্ট্রির তরফ থেকে। সো দিস ইজ দ্য নিউজ। সেকেন্ড কি জানানো হয়েছে? টোটাল 19 ভিকটিমস অফ দ্য ফ্লাইট যেটা AI-171 ক্র্যাশ করেছে তাদেরকে আইডেন্টিফাই করতে হয়েছে বাই ইউজিং দ্য ডিএনএ টেস্টিং। এই প্রসেসটা 19 ভিকটিমদের আইডেন্টিফাই করা হয়েছে এবং প্রপারলি হ্যান্ড ওভার করা হয়েছে টু দ্য ফ্যামিলি মেম্বার্স। নেক্সট, গতকাল আমরা ইন ডিটেলস আলোচনা করেছিলাম যে ইসরায়েল স্ট্রাইক করেছে ইরানে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইরানের কিন্তু বিভিন্ন নিউক্লিয়ার বেস মিলিটারি সেটেলমেন্টের ওপর বোম্বার্ডমেন্ট করা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েল বলেছে যে ইসরায়েল ওয়ার্ন করেছে ইরানকে এগেনস্ট দ্য টার্গেটিং দ্য ইসরায়েলি সিভিলিয়ান। সো if the Iran is retaliating by targeting the Israel civilians, then Israel কিন্তু বলা হয়েছে তেহরানকে পুরো ডিস্ট্রয় করে দেবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তেহরানের যে এয়ার স্পেস সেই জায়গাতেও কিন্তু তারা ইসরায়েলের ইকুইপমেন্ট, মিলিটারি আর্মস অ্যান্ড উইপন্স, মেশিনারি, দে আর ভেরি ভেরি অ্যাডভান্সড। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েল কিন্তু থ্রেটেন করেছে ইরানকে, সো দ্যাট সেই জায়গায় কিন্তু যাতে সিভিলিয়ান কোনো অ্যাটাক না হয়। সো দিস ইজ দ্য নিউজ। এর থেকে বেশি এইখান থেকে জানার দরকার নেই, বাট ইউ নিড টু নো দ্য এক্স্যাক্ট ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইনিশিয়েটিভ অর দ্য ইনসিডেন্ট। তার জন্য গতকালের ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখতে ভুলো না। নেক্সট আমরা চলে যাব পরের একটা ইম্পর্টেন্ট নিউজ, দ্যাট ক্যান বি আস্কড অ্যাজ অলসো অ্যাজ এ ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এটা তোমাদের জিজ্ঞেস করা হতে পারে। আমাদের ইন্ডিয়ার নর্থ ইস্টের একটা স্টেট অরুণাচল প্রদেশ, জাস্ট এক্সট্রিম আমাদের বলো একটা কোয়েশ্চেন, এক্সট্রিম ইস্টার্ন মোস্ট পয়েন্ট কি? ইস্টার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে কিবিথু। এই কিবিথু কোথায় আছে? এই অরুণাচল প্রদেশে। সো অরুণাচল প্রদেশে আমরা কি কি দেখতে পাবো? অ্যাজ এ হিমালয়া দেখতে পাবো। এছাড়া এখানে মেনি রিভার্স আর ফ্লোয়িং থ্রু দ্য স্টেট অফ অরুণাচল প্রদেশ। এবং অরুণাচল প্রদেশ ডিক্লেয়ার করেছে 25 থেকে 35 অ্যাজ এ ডিকেড অফ হাইড্রো পাওয়ার। ভেরি ইম্পর্টেন্ট। অরুণাচল প্রদেশ কিন্তু এই যে 10 বছর, আপকামিং 10 বছর 25 সাল থেকে 35 সাল, সেটাকে কিন্তু ডিকেড অফ হাইড্রো পাওয়ার বলে অ্যানাউন্স করা হয়েছে। দ্য ক্যাবিনেট হেডেড বাই অরুণাচল প্রদেশের চিফ মিনিস্টার পেমা খান্ডু, তিনি কিন্তু ডিক্লেয়ার করেছেন এই ইয়ারকে অ্যাজ এ ডিকেড অফ হাইড্রো পাওয়ার টু হার্নেস দ্য স্টেটস পোটেন্সিয়াল টু জেনারেট 58 মানে 58,000 মেগাওয়াট ইলেকট্রিসিটি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে পুরো ইনসিডেন্টটা হয়েছে এখান থেকে কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু কোয়েশ্চেন্স আসতে পারে, এবং সেখানে প্রপার স্ট্র্যাটেজিক পলিসি, গভর্নেন্স মেজার এগুলো কিন্তু নেওয়া হবে, যাতে সো দ্যাট মেগা, লার্জ এবং স্মল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টস কিন্তু এখানে স্ট্যাবলিশ করা যায় এবং সেখান থেকে কিন্তু বেনিফিট হারনেস করা যায়। সো এই জায়গাটা তোমরা দেখে নিও। এবং পার্টিকুলার 3টে ডিস্ট্রিক্টের অরুণাচল প্রদেশের সিয়াং, ইস্ট সিয়াং এবং আপার সিয়াং এই পুরো জায়গাটায় কিন্তু প্রপারলি হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেট করার চিন্তাভাবনা করা হচ্ছে।
নেক্সট আমরা একটা নিউজ পড়ে নেব, দ্যাট ইজ দ্য নিউজ উইথ রেসপেক্ট টু দ্য চেরাপুঞ্জি এবং মেঘালয়। মেঘালয়ের একটা ইম্পর্টেন্ট শহর চেরাপুঞ্জি, একটা পার্টিকুলার অ্যালকোহলিক প্রোডাক্ট আছে, অ্যালকোহলিক ড্রিঙ্ক, যেটা তোমরা যদি ছবিটাই দেখো ভালো করে সার্চ করো, তোমরা গুগল সার্চ করেও দেখতে পারো, দিস ইজ কল্ড জিন, অ্যান্ড চেরাপুঞ্জি জিন ইজ ভেরি ফেমাস উইথ রেসপেক্ট টু দ্য অ্যালকোহলিক ড্রিঙ্ক। এটাকে কিন্তু পার্টিকুলার কপার মেটাল বোতলে এটাকে কিন্তু সেল করা হয়, ঠিক যেটা তোমরা এই ছবিটাই দেখতে পাচ্ছ। এই যে পার্টিকুলার জিন, ইট বিকামস দ্য ফার্স্ট অ্যালকোহল লেভেল ফ্রম নর্থ ইস্ট টু বি এক্সপোর্টেড, এবং এই পার্টিকুলার যে লোকালাইজড যে অ্যালকোহলিক ড্রিঙ্ক সেটা কিন্তু এখন ফার্দার নোট করা হচ্ছে ফর এক্সপোর্ট টু দ্য আনাদার ফরেন কান্ট্রিজ। ওয়ার্ল্ড জিন ডেতে এই সেলিব্রেশন করা হয়েছে মেঘালয়ের তরফ থেকে, এবং এই যে পার্টিকুলার ব্রিটিশ এরার টাইম থেকে এই যে পার্টিকুলার লোকাল কুইজিন এটাকে ডেভেলপ করা হয়, লোকাল অ্যালকোহলিক ড্রিঙ্ক ডেভেলপ করা হয়, সেটাকে কিন্তু এখন পার্টিকুলারলি ফরেনে এক্সপোর্ট করার চিন্তাভাবনা নেওয়া হয়েছে। জিন হ্যাজ এমার্জড অ্যাজ এ ক্যানভাস ফর লোকাল এক্সপ্রেশন উইথ ডিস্টিলারিজ ইন প্লেসেস অ্যাজ ফার ফ্লাং অ্যাজ জাপান, কেনিয়া, এই সমস্ত জায়গাতেও কিন্তু এইগুলো সাপ্লাই হয় এবং এগুলো তৈরি করা হয়। সো দিস ইজ আনাদার নিউজ। এবং এই জায়গায় দেখো অলরেডি চেরাপুঞ্জির যে ইস্টার্ন ক্রাফট জিন সেটা কিন্তু অলরেডি বিভিন্নভাবে 13 ইন্টারন্যাশনাল স্পিরিট অ্যাওয়ার্ড সেটা পেয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এর যে বোটানিক্যাল অ্যাসপেক্ট, সেই বোটানিক্যাল অ্যাসপেক্ট দেখতে গেলে আমরা দেখবো এখানে প্রচুর লোকাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই ধরনের অ্যালকোহলিক ড্রিঙ্ককে তৈরি করা হয়, লাইক আসাম লেমন, খাসি, ম্যান্ডারিন, এই ধরনের বিভিন্ন পিপার অ্যান্ড ব্ল্যাক কার্ডামাম, এগুলোকে মিশিয়ে কিন্তু একটা ফ্লেভার তৈরি করা হয়, এবং সেই ফ্লেভার হচ্ছে ভেরি অ্যারোমেটিক, অর্গ্যানিক, এবং রিজিওনালি কিন্তু এটা ভেরি পপুলার। সো দিস ইজ দ্য নিউজ। নেক্সট আমরা চলে আসবো পরের আর্টিকেলে। এই আর্টিকেলটা ভেরি ইম্পর্টেন্ট, এবং এই আর্টিকেলের আজকে আমাদের ডিসকাশন থাকবে, দ্যাট ইজ দ্য রিলেটেড উইথ হাউ শুড সেক্সুয়াল অ্যাবিউজ সার্ভাইভার্স বি ট্রিটেড। বিফোর রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য নিউজ আর্টিকেল, সেই জায়গায় দাঁড়িয়ে একটা ইম্পর্টেন্ট অ্যাক্ট নিয়ে আমাদের আজকে ডিসকাশন থাকবে, দ্যাট ইজ দ্য অ্যাক্ট অফ মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট, এমটিপি অ্যাক্ট। এই এমটিপি অ্যাক্টের প্রপার গাইডলাইন্স কী কী আছে, এবং এই এমটিপি গাইডলাইন্স থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায় আমাদের কান্ট্রির যারা সেক্সুয়াল অ্যাবিউজ সার্ভাইভার্স বা যারা রেপ ভিকটিম, তাদেরকে কিন্তু তারা প্রপারলি ট্রিটেড হয় না, তাদের হেলথ ফ্যাসিলিটি প্রপারলি প্রোভাইড করা হয় না, অ্যান্ড হোয়াট আর দ্য আদার লুফোলস অ্যান্ড প্রবলেমস ডিসপাইট হ্যাভিং সাচ অ্যাক্ট ইন আওয়ার কান্ট্রি। সেই জায়গায় দাঁড়িয়ে এই ডিসকাশনটা আজকে আমাদের থাকবে। প্রথমত এই ডিসকাশনটা শুরু করার আগে আমাদের আগে জানতে হবে হোয়াট ইজ দ্য মেডিকেল টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সি অ্যাক্ট। এন্টায়ারলি এই অ্যাক্টটাকে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছিল, এনাক্টেড ইন দ্য ইয়ার অফ 1971, বাট 1971 এর পর ভেরি রিসেন্টলি 2021-এ সাম অ্যামেন্ডমেন্টস have been done in the MTP Act, এবং সেই জায়গায় দাঁড়িয়ে MTP Actকে আরো ব্রডার পার্সপেক্টিভে ইন্ট্রোডিউস করা হয়। আমরা প্রথমে দেখব মেডিকেল টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সি অ্যাক্ট কি। কোনো সময় কোনো মহিলা যদি কনসেপ্ট করে এবং দেয়ার ইজ এ নিড কি তার এই প্রেগনেন্সিকে টার্মিনেট করাতে হচ্ছে বাই দ্য মিনস অফ কি অ্যাবর্শন, সেই জায়গায় কিন্তু আমাদের যে লিগাল গাইডলাইন্স থাকে, প্রপার মেডিকেল যে অর্ডার থাকে, সেই পুরো কপিটা কিন্তু সেই পুরো জিনিসটা কিন্তু এমটিপি অ্যাক্টের মাধ্যমে গভর্ন হয়। এমটিপি অ্যাক্ট 1971-এ কিন্তু এই পুরো সিস্টেমটাকে মেডিকেল টার্মিনেশন করা, অ্যাবর্শন করা, কোন প্র্যাকটিশনার্স মেডিকেল প্র্যাকটিশনার্স এই কাজ করতে পারবে, এই পুরো জিনিসের যে লিগাল ব্যাকিং দেওয়া হয় এই এমটিপি অ্যাক্টের মাধ্যমে। এমটিপি অ্যাক্টের মাধ্যমে কি বলা হয়েছিল 1971-এ, medical termination of the pregnancy can only be done or only be applied to the married women। অর্থাৎ কোনো মহিলা যদি ম্যারিড হয়, তার যদি হাজব্যান্ড থাকে, সেই ক্ষেত্রেই কিন্তু আমরা মেডিকেল টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সি করতে পারবো, দ্যাট মিনস অ্যাবর্শন করতে পারবো। এবং কত দিনের মধ্যে এই যে ফিটাস বা ভ্রূণ যেটা আমাদের মাতৃগর্ভে থাকে সেটাকে আমরা টার্মিনেট করতে পারি। ফার্স্ট অফ অল 20 উইকস, অর্থাৎ 20 সপ্তাহের মধ্যে এই টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সি ইজ কম্পালসারি। বিয়ন্ড 20 উইকস আমরা কিন্তু জেনারেলি টার্মিনেশন করানো হবে না, এবং কোনো মেডিকেল প্র্যাকটিশনার কিন্তু এই ভ্রূণটার অ্যাবর্শন করতে পারবে না অ্যাজ পার দ্য গাইডলাইন্স অফ দ্য এমটিপি অ্যাক্ট 1971। নেক্সট, জেনারেলি টার্মিনেশনের আগে প্রথমত তো 20 উইকস এর পর টার্মিনেশন করা যাবে না, কিন্তু এই 20 উইকসের মধ্যেও যদি দেখা যায় একটা মা চাইছেন তার যে সন্তান আসছে বা তার যে ভ্রূণ
মাতৃগর্ভে আছে সেটাকে টার্মিনেট করার বা অ্যাবর্শন করার, দেন সেখানেও কিন্তু মেডিকেল প্র্যাকটিশনারের কনসালটেশন এবং ওপিনিয়ন নিতে হবে। জেনারেলি দেখা যায় যদি ভ্রূণের বয়স 12 উইকস পর্যন্ত হয়, সেক্ষেত্রে একজন মেডিকেল প্র্যাকটিশনার, রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের প্রয়োজন পড়ে বা তার ওপিনিয়ন নিতে হবে এবং তাকে অথরাইজ করতে হবে ইয়েস দেয়ার ইজ সাবস্ট্যান্সিয়াল গ্রাউন্ড ফর দ্য অ্যাবর্শন অফ দ্য পার্টিকুলার ফিটাস। এবং 12 উইক থেকে 20 উইকস মানে নেক্সট যদি আরও এক্সট্রা 8 উইকস 12 উইক্সের পর পেরিয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু মেডিকেল টার্মিনেশনের পারমিশন অ্যালাউ আছে, বাট অ্যাট দ্যাট পয়েন্ট টু রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের কিন্তু ওপিনিয়ন দরকার হবে অ্যাজ পার দ্য গাইডলাইন্স অফ 1971। নেক্সট, এনি কাইন্ড অফ যদি কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হয়, যে মহিলা তার অ্যাবর্শন করাচ্ছে, মেডিকেল টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সি করাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেখানে লিগাল পেনাল্টি লাগবে আপ টু দ্য ₹1000, ঠিক। বাট দেয়ার আর সাম লুপহোলস এবং উইথ টাইম দেখা যায় যে এই 20 উইক্সের ওপরেও অনেক সময় দরকার হচ্ছে মেডিকেল টার্মিনেশনের। সেই জায়গায় দাঁড়িয়ে এমটিপি অ্যাক্টকে কিন্তু অ্যামেন্ড করা হয় ইন দ্য ইয়ার অফ 2021। সেখানে ইনক্লুড করা হয় আনম্যারিড উইমেনদের। অনেক সময় আমাদের কান্ট্রিতে দেখা যায় রেপ হচ্ছে বা সেক্সুয়াল অ্যাসল্ট হচ্ছে এবং যার জেরে কিন্তু অনেক সময় ইভেন বিয়ন্ড দ্য ম্যারেজ ইনস্টিটিউশন উইমেন্স আর বিকামিং প্রেগনেন্ট। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আনম্যারিড উমেন্সদেরও কিন্তু প্রথম 2021-এর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ইনক্লুড করা হয় যে তারাও কিন্তু কন্ট্রাসেপটিভ ফেলিওর হতে পারে, সেই সমস্ত জায়গায় তারাও কিন্তু মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করাতে পারে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে দ্য প্রসেস বা কারা কারা এই মেডিকেল টার্মিনেন্সি করাতে পারেন সেই যে টাইম পিরিয়ড সেটাকেও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়। যেটা আগে 20 উইকস ছিল সেটাকে বাড়িয়ে বলা হয় 24 উইক, 24 উইকস পর্যন্ত কিন্তু এই মেডিকেল টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সি করা যায়। বাট এই যে এক্সট্রা 4 উইকস বাড়িয়ে দেওয়া হলো, এই উইন্ডোর যে ফেসিলিটি সেটা কিন্তু অনলি সেক্সুয়াল অ্যাবিউজ যারা হয়েছেন, পার্টিকুলারলি যারা রেপ সার্ভাইভার, তাদের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল হবে। বাট জেনারেল ক্ষেত্রে উইদাউট যদি কোনো রেপের ঘটনা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রকম মেডিকেল টার্মিনেন্সি করা যাবে না। শুধুমাত্র তাহলে 24 উইকস বাড়ানো হয় কাদের জন্য? রেপ সার্ভাইভার্সের জন্য। এবং 24 উইকসের পরেও, এখানে খুব ইম্পর্টেন্ট, 24 উইকসের পরেও কিন্তু মেডিকেল টার্মিনেশন করা যাবে কখন? যদি দেখা যায় যে সেই যে ফিটাসটা আছে, ফিটাল কি অ্যাবনর্মালিটিস আছে, অর্থাৎ সেই শিশুটা জন্মালে তার মধ্যে বিভিন্ন ধরনের বি ইট দ্য ফিজিক্যাল, বি ইট দ্য মেন্টাল অ্যান্ড এনি আদার যদি সেখানে অ্যাবনর্মাল শিশুর জন্ম হওয়ার সম্ভাবনা থাকে, ডাক্তার যদি সেটা বোঝেন, তবেই বিয়ন্ড 24 উইক সেই মেডিকেল টার্মিনেশন বা অ্যাবর্শন করা যাবে। ওকে, নেক্সট আরও একটা উইন্ডো কি করা হলো, বলা হলো 20 উইকস পর্যন্ত যদি আমাদেরকে মেডিকেল টার্মিনেশন করতে হয় তাহলে একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের দরকার আছে। এবং যদি 24 উইকসের পর্যন্ত অর্থাৎ 20 থেকে 24 উইকসের মধ্যে কোনো অ্যাবর্শন করাতে হয় তাহলে দুজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের ওপিনিয়ন এবং পারমিশন নিতে হবে। নেক্সট, যদি দেখা যায় এই যে এক্সট্রিম কেসে যে 24 উইকসের পর জানা গেল যে যে ফিটাসটা বড় হচ্ছে তার মধ্যে সিভিয়ার অ্যাবনর্মালিটিস আছে ইন দ্য ফর্ম অফ ফিজিক্যাল, মেন্টাল অর এনি আদার, সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু অ্যাবর্শনকে অ্যালাউ করা হবে। বাট সেই জায়গায় কিন্তু মেডিকেল বোর্ডের পারমিশন লাগবে, মেডিকেল বোর্ড স্ট্যাবলিশমেন্ট করতে হবে এবং মেডিকেল বোর্ডের অ্যাপ্রুভাল লাগবে বিয়ন্ড 24 উইকসে যদি টার্মিনেট করতে হয়। এবং লিগাল পেনাল্টিকেও ইনক্রিজ করা হয় ইন কেস অফ ব্রিচ অফ দ্য এমটিপি অ্যাক্ট অ্যান্ড ডিসক্লোজার অফ দ্য আইডেন্টিটি অফ দ্য উইমেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপ টু ইমপ্রিজনমেন্ট অফ 1 ইয়ার অ্যাডিশনাল টু দ্য ফিজ অ্যান্ড ফাইন, এগুলোকে ইম্পোজ করা হয়। সো দিস ইজ দ্য অল এমটিপি অ্যাক্ট। নাও উইল রিড দ্য পার্টিকুলার প্রভিশন। কি ঘটনা হয়, পার্টিকুলারলি দিল্লি হাইকোর্ট একটা রিসেন্টলি অর্ডার ইস্যু করে রিগার্ডিং স্ট্রিমলাইনিং দ্য প্রসিডিউর ইন দ্য হসপিটাল হ্যান্ডেলিং দ্য এমটিপি অ্যাক্ট। অর্থাৎ দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে প্রপারলি একটা গাইডলাইন্স প্রেসক্রাইব করা হয় যে কোনো হসপিটালে মেডিকেল অ্যাবর্শনের জন্য কেস গেলে কি কি গাইডলাইন্স ফলো করতে হবে আন্ডার দ্য এমটিপি অ্যাক্ট রিলেটেড। কি পার্টিকুলারলি আমরা এখানে
24 উইক্সের উইন্ডোর কথা বলবো, যেখানে কিন্তু সেক্সুয়াল অ্যাসল্ট এবং রেপ সার্ভাইভার্সদের নিয়ে ট্রিট করা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে দেখা গেছে আফটার স্টিল ইস্যুইং সাচ গাইডলাইন্স, প্রিভিলেন্স অফ সাচ গাইডলাইন্স, কিন্তু মিসকমিউনিকেশন হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাপস হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু টাইমলি ডিনায়াল করা হচ্ছে মেডিকেল কেয়ার টু দ্য মাইনর রেপ সার্ভাইভার্সকে। ক্লিয়ার? পার্টিকুলারলি জাস্টিস সারানা কান্তা শর্মা ইস্যু করেছিলেন এই গাইডলাইন্স কখন, যখন কিন্তু দেখা গেছিল 17 ইয়ার্স ওল্ড একজন রেপ সার্ভাইভারকে কিন্তু মেডিকেল যে ফেসিলিটি বা মেডিকেল সাপোর্টের জন্য এইমস দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল। তার কি মেডিকেল সাপোর্ট দরকার ছিল? তিনি কিন্তু মেডিকেল এক্সামিনেশন করানো এবং তারপর তার প্রেগনেন্সি টার্মিনেশন করানোর একটা প্রয়োজনীয়তা পড়েছিল। অলদো সেখানে কিন্তু তিনি ছিলেন 17 ইয়ার্স ওল্ডের একজন মহিলার রেপ ভিকটিম ছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার কিন্তু প্রেগনেন্সি টার্মিনেট করার প্রয়োজনীয়তা ছিল। বাট এখানে প্রবলেম আসে কি, তার প্রপার কিন্তু এফআইআর ছিল রেজিস্টার্ড, পুলিশ তাকে সেই হসপিটালে নিয়ে গেছিল এবং তারপরেও হসপিটাল অথরিটি কিন্তু ইনিশিয়ালি ডিনাই করছিল তাকে আল্ট্রাসাউন্ড করানো নিয়ে এবং সেখানে তারা হসপিটাল অথরিটি বারবার বলছিল যে প্রপার ডকুমেন্টেশন নেই, আইডেন্টিটি নেই এবং আমরা এই ধরনের কেসকে ইনটেক করব না। এরপর এই কেস রেফার করা হয় চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে এবং তাদের ডিরেকশনে ফাইনালি হসপিটাল কিন্তু বাধ্য হয় টু প্রসিড উইথ দ্য টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সি অ্যান্ড সাবমিট দ্য স্টেটাস রিপোর্ট। এরপরেও কিন্তু বারবার ওই মহিলাকে বা 17 ইয়ার্স ওল্ড ওই মাইনর রেপ ভিকটিমকে প্রবলেম ফেস করতে হয়। ফাইনালি আল্ট্রাসাউন্ড করা হয় এবং আল্ট্রাসাউন্ডের পর দেখা যায় যে মাইনর কিন্তু 25 উইকস 4 ডেজ প্রেগনেন্ট, অর্থাৎ দিস ইজ বিয়ন্ড দ্য লিমিট অফ 24 উইকস। তার মানে অ্যাজ পার দ্য এমটিপি অ্যাক্ট এখানে এবার কি দরকার? মেডিকেল বোর্ডের অ্যাপ্রুভাল দরকার। হোপফুলি ক্লিয়ার? তাহলে আল্ট্রাসাউন্ডের পর যখন দেখা গেল যে 25 উইকস 4 ডেজ প্রেগনেন্ট এই লেডি, তখন কিন্তু হসপিটাল কিন্তু ডিক্লাইন করছিলেন, প্রথমে ইনিশিয়ালি ডিক্লাইন করছিলেন মেডিকেল বোর্ড তৈরি করার জন্য। নেক্সট আবার কোর্টকে এখানে ইন্টারভেন করতে হয়, কোর্ট অর্ডার আসে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু এটা 24 উইকসের স্ট্যাটুটরি লিমিটকে প্রেসক্রাইব লিমিটকে এক্সিড করে যাচ্ছে, সেই জন্য কোর্টকে ইন্টারভেন করতে হয় এবং সেখানে মেডিকেল বোর্ড ফাইনালি বসে। মেডিকেল বোর্ড যখন বসে এবং আল্ট্রাসাউন্ডের রিপোর্ট এবং রিভেরিফাই করা হয়, তখন দেখা যায় যে এই মহিলা কিন্তু 25 উইকসের প্রেগনেন্ট ছিলেন না। ইনস্টেড দ্য ফিটাসের যে এজ ছিল, যে স্টেশনাল পিরিয়ড ছিল, সেটা ছিল অনলি 23 উইকস 4 ডেজ। তার মানে প্রথমত যে রিপোর্ট আল্ট্রাসাউন্ডে আসছিল সেটা ভুল আসছিল বা সেখানে কিছু লিগাল এবং মানে মেডিকেল ফেলিওর্স ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এবার তিনি কোথায় চলে এলেন? এই পিরিয়ডে যে তিনি কিন্তু 24 উইকস টাইম লিমিটের মধ্যে গেলেন এবং তার কিন্তু শুধুমাত্র অ্যাপ্রুভাল দরকার ছিল দুজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারে। সো দিস ইজ দ্য এন্টায়ার নিউজ এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের যে ডিসক্রিপেন্সি ফেস হচ্ছে তার একটা কিন্তু এভিডেন্স এখানে দেওয়া হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে সমস্ত সেক্সুয়াল অ্যাসল্ট সার্ভাইভার্সরা আছে তারা কিন্তু মেডিকেল এক্সামিনেশন এবং পুরো প্রসিডিওরাল যে ডিলে সেফগার্ড সেগুলো কিন্তু তারা প্রোটেকশন পাচ্ছেন না। So this is all written. Another important act with respect to the provision, যেহেতু তিনি 17 ইয়ার্স ছিলেন, আনাদার একটা লিগাল সেফগার্ডস তিনি এন্টাইটেল, সেটা হচ্ছে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম দ্য সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট বা পক্সো অ্যাক্ট। এই জায়গাটাও কিন্তু ইম্পর্টেন্ট। সো হোপফুলি আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে এই জায়গাটা থেকে কি কি জানা তোমাদের দরকার। নেক্সট আমরা জাস্ট একটা দেখবো, রিসেন্টলি আমরা দেখেছি, বারবার ডিসকাশন করেছি যে কেরালাতে শিপ একটা ডুবে গেছে বা শিপ সিঙ্ক হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কয়েকটা জাস্ট হাইলাইটেড পোর্শন দেখবো। আদার আর নট নিডেড ফর দ্য এক্সামিনেশন বিকজ মাইনিউট ডিটেলস আছে, নো নিড টু বি কভার্ড ফর দ্য এক্সামিনেশন পার্সপেক্টিভ। প্রত্যেকটা যে গ্লোবাল শিপিংস হয় আমাদের, যে এন্টায়ার যদি আমরা গ্লোব দেখে নিই, এন্টায়ার গ্লোবে কিন্তু প্রচুর আমাদের কিন্তু ওশিয়ানস আছে। তাহলে একটা দেশ থেকে আর একটা দেশে যখন শিপমেন্ট হয়, উই নিড টু ইউজ দ্য কি ওয়াটারওয়েজ এবং প্যাসিফিক ওশিয়ান, আটলান্টিক ওশিয়ান, ইন্ডিয়ান ওশিয়ান, এই ধরনের বিজিএস্ট রুটের মাধ্যমে কিন্তু শিপমেন্ট হয়। এবার এই সময় দেখা গেছিল এই ধরনের একটা শিপ কেরালা কোস্টের কাছে এসে ডুবে যায়। তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই যে গ্লোবাল মার্চেন্ট শিপিং, এটা প্রাইমারিলি রেগুলেটেড হয় কার দ্বারা? ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের দ্বারা। ফার্স্ট কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে, এটা কার আন্ডারে আছে? ইট ইজ আন্ডার দ্য পাওয়ারফুল ইউনাইটেড নেশন এজেন্সি এবং এর পার্টিকুলার গাইডলাইন্স আছে এবং সেই গাইডলাইন্সগুলো যারা এদের মেম্বার কান্ট্রি হবে বা সাইন করবে এই আইএমওর মেম্বারশিপ, তাদের কিন্তু ফলো করতে হবে। নেক্সট
এখানে কিন্তু ইন্ডিয়া কি মেম্বার? ইয়েস, ইন্ডিয়া ইজ আ মেম্বার অফ দ্য ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, ইট ইনক্লুডেড ইন্ডিয়া। নাও এখানে কিন্তু ভেরিয়াস গাইডলাইন্স আছে উইথ রেসপেক্ট টু কি পলিউশন, সেফটি, অ্যাক্সিডেন্টস, লাইবিলিটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। ইন ইন্ডিয়া particular there is an organization named as Director General of Shipping which issues notices for such purposes, and sometimes Parliament can also bring guidelines with respect to the control of the maritime. আমাদের ইন্ডিয়াতে যদি আমরা এন্টায়ার কোস্টলাইন দেখি, দ্যাট ইজ দ্য 12 নটিক্যাল মাইলস পর্যন্ত আমাদের কি আছে? টেরিটোরিয়াল সি ওয়াটার আছে। নেক্সট 12 নটিক্যাল মাইলস যদি আমরা যাই, অর্থাৎ কোস্টল্যান্ড থেকে যদি আমরা 24 নটিক্যাল মাইলস যাই, উই হ্যাভ দ্য কন্টিগুয়াস জোন, রাইট? এবং এন্টায়ার কোস্টলাইন থেকে যদি আমি 200 নটিক্যাল মাইলস দেখি, তাহলে এটাকে কি বলা হয়? এক্সক্লুসিভ ইকোনমিক জোন। সো দিস ইজ দ্য থিং। নেক্সট মুভিং টু দ্য লাস্ট আর্টিকেল of the day, that is the article related with the science. কি বলা হয়েছে? কুকিং অয়েলস ক্যান হেল্প রিকভার সিলভার ফ্রম ওয়েস্ট। এই আর্টিকেলটা পড়ার আগে আমরা জাস্ট দেখে নেব হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড। প্রথমত সিলভারের কেমিক্যাল ফর্মুলা কি? সিলভার এমন একটা কম্পাউন্ড বা এমন একটা মেটাল যেটা আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর ইউজ হয়। আমরা সোনা এবং রূপোকে খুব অসপিসিয়াস মনে করি, এবং আমরা জানি যে সাপোজ যে কোনো ইভেন্টেও, কোনো পার্টিকুলার যে শুভ ইভেন্ট, সেটা হতে পারে অন্নপ্রাশন, সেটা হতে পারে কোনো বিবাহ অনুষ্ঠান, এই সমস্ত জায়গায় দেখা যায় সোনার পাশাপাশি কিন্তু রূপোর জিনিসপত্র ইউজ করা হয়। অনেক সময় দেখা যায় এই সোনার থেকেও কিন্তু রূপোর দাম জেনারেলি কম হয়, কারণ পার্টিকুলার আনাদার ইস্যুস। সোনা বা গোল্ডের দাম কিন্তু বেশি হয়। গোল্ডের কেমিক্যাল ফর্মুলা কি? AU। সিলভারের কেমিক্যাল ফর্মুলা কি? AG। কিন্তু পার্টিকুলারলি যদি আমরা সিলভারের অন্য একটা ইউজ দেখি, সেখানে কিন্তু সোনাকেও বিট করে যায় সিলভার। সেটা কি? সেটা হচ্ছে পার্টিকুলারলি রিনিউয়েবল এনার্জি সোর্স হিসাবে আমরা যখন সোলার প্যানেল বা ব্যাটারি ইউজ করি, সেই জায়গায় কিন্তু কি কম্পোনেন্ট হিসাবে সিলভারকে ইউজ করা হয়। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি সিলভারকে কিভাবে এক্সট্র্যাক্ট করতে হয় সেই প্রসিডিওর দেখি, দ্যাট ইজ ভেরি হ্যাজার্ডাস। এবং সিলভারের যে মাইনিং বা সিলভারকে যখন ইউজ করার যে ফর্মুলা বা এক্সট্র্যাক্ট করার ফর্মুলা, দ্যাট ইজ ভেরি টক্সিক। সেই জায়গায় দাঁড়িয়ে এই সায়েন্স আর্টিকেলে একটা ভেরি অল্টারনেটিভ গ্রিন মেথোডোলজি, সাস্টেনেবল মেথোডোলজিকে প্রপোজ করা হয়েছে। নাও রিড দ্য আর্টিকেল। প্রথমত, in the families across the world, silver is used as a precious metal just next to gold. Any happy occasion e most of the families যেখানে সেলিব্রেটেড হয়, সেখানে কিন্তু গোল্ড এবং সিলভারের এক্সচেঞ্জ হয়, লাইক ইন দ্য ফর্ম অফ রিং বা এনি ফর্ম অফ গার্ল্যান্ডস। তারপর সিলভার ইজ অফকোর্স লেস এক্সপেন্সিভ দেন গোল্ড, বাট সিলভারের একটা কিন্তু বৃহৎ ইন্ডাস্ট্রিয়াল ভ্যালুয়েশন আছে, যেটা কিন্তু গোল্ডের কম্পারেটিভলি নেই। সেই ইন্ডাস্ট্রিয়াল ভ্যালুয়েশন কি? উইথ রেসপেক্ট টু দ্য এনার্জি প্রোডাকশন। সিলভার বিট করে গোল্ডকে। সিলভার ইজ ইউজ টু ক্যাপচার সানলাইট থ্রু দ্য রুফটপ সোলার প্যানেল অ্যাক্রস ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়ায় যে রিনিউয়েবল সোলার এনার্জি জেনারেট হয়, হুইচ ইজ রিগার্ডেড অ্যাজ গ্রিন অ্যান্ড ক্লিন, সেই ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য যে সোলার প্যানেল ইউজ করা হয়, সেই সোলার প্যানেলের মধ্যে কি ইউজ করা হয়? সিলভার। নেক্সট, এই সিলভার কিন্তু ইলেকট্রিসিটি জেনারেশনের কাজে ইউজ করা হয়, বিকজ সিলভার ইজ এ গুড কন্ডাক্টর এবং গুড মানে ইউজ অফ স্টোরিং দ্য ইলেকট্রিসিটি। টাইপিক্যালি ল্যাপটপ, মোবাইল, এখানেও কিন্তু যে কি এলিমেন্ট, সেখানেও কিন্তু আমরা দেখি যে সিলভারের ইউজ হয়। নেক্সট, সিলভার যে কন্টেন্ট, সেই জায়গাগুলো আমরা যদি দেখি, টাইপিক্যালি সিলভারের যে ম্যানুফ্যাকচারিংয়ের যে নিড, এটা কিন্তু গ্লোবালি ডে বাই ডে বাড়ছে, বিকজ অফ দ্য ভ্যারাইটি অফ ইউজ ইন দ্য সিলভার ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। সেই জায়গায় দাঁড়িয়ে পার্টিকুলার যে ওয়েস্ট ইলেকট্রিক্যাল মেটেরিয়াল বা ওয়েস্ট ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস আছে, সেই জায়গা থেকে কিন্তু সিলভারকে এক্সট্র্যাক্ট করা ইজ ভেরি ক্রুশিয়াল। সিলভার প্লে করে একটা ক্রিটিক্যাল রোল ইন দ্য ক্লিন এনার্জি ট্রানজিশন। নাও যত আমরা রিনিউয়েবল এনার্জির দিকে মুভ করছি, যত সোলার প্যানেল আমাদের তৈরি করতে হচ্ছে, তত আমাদের গ্লোবালি ডিম্যান্ড ফর দ্য সিলভার ইজ ইনক্রিজিং ডে বাই ডে। নাও সো জেনারেলি আমরা যে মেথডকে ইউজ করি, ট্র্যাডিশনালি যে মেথড দিয়ে এতদিন ধরে সিলভারকে ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে সিলভারকে বিভিন্ন আদার মেটালস লাইক লিথিয়াম, কোবাল্ট, নিকেল, এগুলোর থেকে কিন্তু ফান্ডামেন্টালি সেপারেট করা হয়, এবং বাট দ্য প্রসেস ইজ ভেরি হেকটিক এবং টক্সিক। নাও একটা মেথড প্রপোজ করা হয়েছে যে কিভাবে আমরা সিলভারকে ইউজ করতে পারি। নাও দিস ইজ রিটেন ইন এ ভেরি কমপ্লিকেটেড ওয়ে। আমি তোমাদেরকে জেনারেল মানে এখানে স্লাইডে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে সিলভার
ইউজ করতে হয় বা এক্সট্র্যাক্ট করতে হয়। তোমাদের এই এডিটোরিয়ালটা পড়ার আগে আমি জাস্ট এই জার্নাল এবং এই পেপারটা রিড করলাম। ইট ইজ এ ওয়ান্ডারফুল পেপার। তোমরা যারা যদি কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসো বা বিলং করো এবং ইফ ইউ আর ইন্টারেস্টেড, আমি জাস্ট এই ছবিটা দিয়ে দিলাম, তোমরা সার্চ করতে পারো। দিস ইজ এ ওয়ান্ডারফুল জার্নাল, সাস্টেনেবল আরবান মাইনিং অফ সিলভার উইথ ফ্যাটি অ্যাসিড। প্রথমত আগে ফ্যাটি অ্যাসিড কি আমাদের দেখতে হবে। ফ্যাটি অ্যাসিড হচ্ছে লং চেন হাইড্রোকার্বনের এন্ডে COOH গ্রুপ থাকবে, দ্যাট ইজ দ্য স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এবং এই যে লং চেন হাইড্রোকার্বন, তার মাঝখানে যদি কোথাও ডবল বা ট্রিপল বন্ডেড কোনো কার্বন কম্পাউন্ড থাকে, দ্যাট ইজ দ্য আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। মানে ইন জেনারেল তাহলে ফ্যাটি অ্যাসিডের ফর্মুলা কি? RC+OH। মেনলি এটি একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ নিচে থাকবে বা এন্ড টার্মিনাল পয়েন্টে থাকবে। নেক্সট, এরপর ফ্যাটি অ্যাসিডকে কি হয়? ফ্যাটি অ্যাসিডকে অ্যাজ এ সলভেন্ট হিসাবে ইউজ করা হয় টু এক্সট্র্যাক্ট দ্য সিলভার। দেখো, জেনারেলি লাস্ট 20 ইয়ার্সের যদি আমরা গ্রাফ দেখি, আমরা দেখব স্টেডিলি সার্ফলি সিলভারের প্রাইস কিন্তু অ্যাক্রস দ্য গ্লোব রাইজ করেছে। কেন? আমাদের সিলভারের ডিম্যান্ড এবং সাপ্লাই কিন্তু, ডিম্যান্ড বেড়েছে, সাপ্লাই কিন্তু সেই পরিমাণে বাড়েনি, দ্যাট ইজ ওয়াই সিলভারের প্রাইস কিন্তু বেড়েছে। ট্র্যাডিশনাল কী কী মেথড আছে? ট্র্যাডিশনাল মেথডে কিন্তু সিলভারকে বিভিন্ন যে সমস্ত মেটাল থাকে, মিক্সড অবস্থায় থাকে, বিভিন্ন মেটালের সাথে যখন সিলভার মিক্সড অবস্থায় থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে নাইট্রানাইড উইথ সায়ানাইড বা থায়োইউরিয়া, থায়োসালফেট এই ধরনের সলভেন্টে এই মিক্সচারটাকে ডিজলভ করতে হয়। আফটার দ্যাট কি হয়? সিলভার কিন্তু প্রেসিপিটেট হিসাবে আলাদা হয়ে যায় এবং এই যে প্রেসিপিটেট করছে বিভিন্ন আদার মেটালসের, সেখান থেকে কিন্তু বিভিন্ন আদার পদ্ধতিতে লাইক কো প্রেসিপিটেশন, অ্যাডজর্পশন, এক্সট্রাকশন থেকে সিলভারকে আলাদা করা হয়। আমি আরেকবার বলে দিচ্ছি কি প্রসেস হচ্ছে। পার্টিকুলারলি এখানে সিলভার আছে, সিলভারের সাথে আনাদার মেটাল আছে, সাপোজ XYZ, এগুলোকে বিভিন্ন ধরনের সলভেন্টে ডিজলভ করতে হয়। সেখানে সলভেন্ট হিসেবে আমরা ইউজ করতে পারি নাইট্রিক অ্যাসিড, সায়ানাইড, থায়োইউরিয়া, থায়োসালফেট এটসেট্রা। ঠিক, থায়োইউরিয়া এগুলো আমি লিখে রাখছি, সলভেন্ট হিসাবে ইউজ করতে হয়। নেক্সট, এরা কি হয়? অক্সিডাইজড হয়ে যায়, মানে সিলভার প্লাসে কনভার্ট হয়। এবার অন্যান্য মেটালগুলো, ফর এক্সাম্পল কপার 2+, Cu2+, ঠিক, Au+, নিকেল 2+, এগুলো তৈরি হলো। এই পুরো যে মিক্সচার অফ মেটালস, সেগুলোকে কিন্তু আবার বিভিন্ন কেমিক্যাল পদ্ধতির মধ্য দিয়ে নিয়ে যাওয়ানো হয়। কেন? টু সেপারেট আউট দ্য পার্টিকুলার সিলভার। বোঝা গেল? কো প্রেসিপিটেশন, অ্যাডজর্পশন, এক্সট্রাকশন, এইভাবে ট্র্যাডিশনাল মেথডে এই সিলভার এক্সট্রাকশন করা হয়। এটা অত্যন্ত টক্সিক, কারণ সিলভারকে এক্সট্র্যাক্ট করার জন্য আমরা আরও বিভিন্ন ধরনের টক্সিক মেটালকে কিন্তু ফর্ম করছে এবং এই ওয়েস্টটা যখন রিলিজ হচ্ছে ইন দ্য এনভায়রনমেন্ট, দ্যাট ইজ কজিং হিউজ পলিউশন। ওকে, বোঝা গেল? নেক্সট, হোয়াট ইজ দ্য আদার প্রসেস, যেটার মাধ্যমে আজকে কিন্তু এই এডিটোরিয়ালে অ্যানালিসিস করা হচ্ছে, দ্যাট ইজ পার্টিকুলারলি আমরা যে ভেজিটেবল অয়েল, যেমন বিভিন্ন ধরনের অয়েল, কীরকম? সানফ্লাওয়ার, র্যাপসিড, সয়াবিন, পাম অয়েল, এগুলো আমাদের অয়েল। এই অয়েলের মধ্যে যে পার্টিকুলার একটা কম্পোনেন্ট থাকে, দ্যাট ইজ কমন ইন অল ভেজিটেবল অয়েল, দ্যাট ইজ দ্য ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড মানে কি বললাম? লং চেন হাইড্রোকার্বন, মানে কি? RC+OOH। ঠিক, এই পার্টিকুলার অ্যাসিডগুলো ডিপেন্ডিং অন বিভিন্ন ধরনের নামের অ্যাসিড পাওয়া যায়, যেমন অলেইক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, স্টেরিক অ্যাসিড, এই ধরনের অ্যাসিড। তার মানে এই অ্যাসিডগুলো দিয়ে কি করা হয়? দেখো, পার্টিকুলারলি এই যে সিলভার এবং আদার মেটালসের যে মিক্সচার, যেটাকে আগে অন্যান্য হাইলি কেমিক্যাল সলভেন্টে ডিজলভ করা হতো, সেই জায়গায় আমরা গ্রিন রিসোর্স হিসাবে, সলভেন্ট হিসাবে নাও ইউজ করতে পারি ফ্যাটি অ্যাসিড। এবং এই ফ্যাটি অ্যাসিড এবং এই পুরো মিক্সচারটাকে সলভেল করার জন্য H2O2 ইউজ করতে পারি। দেখো, তাতে কি হবে? ইন প্রেজেন্স অফ 30% অ্যাকুয়াস H2O2, হাইড্রোজেন পারঅক্সাইড, এবং সেটা যেটা সেফ এবং গ্রিন অক্সিডেন্ট, যেরকম যেটা আমরা কি ফ্যাটি অ্যাসিড, সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি টু এক্সট্র্যাক্ট সিলভার। কারণ সেখানে ওয়েস্ট মেটেরিয়াল হিসেবে আমরা কি পাবো? ওয়াটার পাবো, যেটা কিন্তু বাই প্রোডাক্ট, যেটা কিন্তু একদমই
হ্যাজার্ডাস নয়, এবং সেই প্রসেসে সিলভার কিন্তু অনেক ফাস্টার রেটে ফ্যাটি অ্যাসিডে ডিজলভ হয়ে যায়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এজি প্লাসকে আমরা এজি হিসাবে কিন্তু এক্সট্রাক্ট করতে পারি। তার মানে নট অনলি ফ্যাটি অ্যাসিডের তাহলে দুটো বেনিফিট, এক নম্বর এটা কিন্তু গ্রিন, অর্থাৎ ওয়েস্ট মেটেরিয়াল হিসাবে আমরা কি পাবো, ওয়াটার পাবো, যেটা কিন্তু নন পলিউটেড। ওকে, আর একটা কি, আর একটা হচ্ছে এই যে পুরো প্রসেসটা এটা কিন্তু লেস টাইম কনজিউমিং, টাইম ড্রপস ড্রাস্টিক্যালি, কারণ এই রিয়াকশান রেট কিন্তু ফাস্টার হয়ে যায়, কেমিক্যাল রিয়াকশানটা অত্যন্ত দ্রুত গতিতে এই রিয়াকশান হতে থাকে। নেক্সট, এই যে পুরো প্রসেসটাকে আমরা যদি সামারাইজ করি তাহলে দেখবো এই যে প্রসেস সিলভার প্লাস আদার মেটেরিয়ালের যে মিক্সচার সেটাকে ফ্যাটি অ্যাসিড এবং H2O2 তে ডিজলভ করা হলো, দেয়ারফোর তারা কিন্তু ডিজলভ হয়ে বিভিন্ন অক্সিডাইজড ফর্মে কনভার্ট হয়ে গেল, লাইক সিলভার প্লাস U2 প্লাস Pb2 প্লাস Zn2 প্লাস, সেখানে ইন প্রেজেন্স অফ ইথাইল অ্যালকোহল এটাকে কিন্তু আমরা এজিকে এক্সট্র্যাক্ট করতে পারি, এবং সেটার জন্য গ্রিন, এটা একটা রিসাইক্লেবল সলভেন্ট ইউজ হলো। বেনাইন সাস্টেনেবল আমরা বাই প্রোডাক্ট পেলাম। বেনাইন মানে কি, বেনাইন মানে নন ম্যালিগনেন্ট, ম্যালিগনেন্ট মানে কি যেটা হার্মফুল, যেটা আমরা বলা হয় ম্যালিগনেন্ট ক্যান্সার। বেনাইন মানে কি নন হার্মফুল, এবং আমাদের যদি দেখি ক্লোজড লুপ সিলেক্টিভিটি, ফাস্টার প্রোডাকশন হচ্ছে। সো দিস ইজ দ্য থিং রিটেন ইন দ্য এডিটোরিয়াল, এখান থেকে জানিয়ে এটাই আজকে কিন্তু এই অল্টারনেটিভ প্রসেসে দেখানো হয়েছিল। হোপফুলি আমি তোমাদেরকে আন্ডারস্টুড করাতে পারলাম যে এই পুরো প্রসেসটা কি। এখানে এটাই আলোচনা করা হচ্ছে অর্গানিক ফ্যাটি অ্যাসিড সাচ অ্যাজ লিনোলেনিক অ্যাসিড, অলেইক অ্যাসিড, যেগুলো আমরা খুব কমনলি সিডস, নাটস, ভেজিটেবল অয়েলসে পাই, সেগুলোকে কিন্তু অল্টারনেটিভলি আমরা এই সিলভার এক্সট্রাকশনের কাজে ইউজ করতে পারি। সো আজকের মতো এই এডিটোরিয়াল ডিসকাশন এখানেই শেষ করছি। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, টেলিগ্রাম থেকে পিডিএফটা ডাউনলোড করে নিও। আমি এই পিডিএফটাও তোমাদেরকে আজকে টেলিগ্রামে পাঠিয়ে দেবো, যাতে তোমরা রিভিশন হিসেবে এটাকে ইউজ করতে পারো। তো তোমরা যদি পার্টিকুলারলি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, ইফ ইউ হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দ্য সিভিল সার্ভিস এক্সামিনেশন অর এনি আদার কম্পিটিটিভ এক্সামিনেশন প্রিপারেশন, জাস্ট ফিল ফ্রি অ্যান্ড ড্রপ দ্য মেসেজ থ্রু মাই email ID. Thank you for watching. Have a nice day.